এদিকে বিসিএসের প্রশ্নপত্র ফাঁসের সাথে সরাসরি জড়িত সরকার, এমনই গুরুত্বপূর্ণ তথ্য স্বীকার করলেন গ্রেপ্তার হওয়া আসামিরা। অবশেষে কঠিনভাবে ফেঁসে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অনেক নেতাকর্মীরা। গত ১২ বছরে বিসিএস সহ ৩০টা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এই খবরটা আমরা প্রত্যেকে জানি। ইতোমধ্যে অপরাধ তদন্ত বিভাগ অর্থাৎ সিআইডি প্রশ্ন ফাঁসের সাথে সংশ্লিষ্ট ১৭ জনকে গ্রেফতার করেছে, যাদের মধ্যে একজন গাড়ি চালক। এই গাড়ি দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, যে যেখানে আছেন সবাইকে ভিন্নভাবে রিকোয়েস্ট করছি আজকের এই গুরুত্বপূর্ণ সংবাদটি আপনারা সবাই ধৈর্য ধারণ করে শুনে যাবেন। দর্শক, আপনারা জানেন ইতিমধ্যে বিসিএস এর প্রশ্নপত্র ফাঁস নিয়ে সারা বাংলাদেশে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। এবার প্রধানমন্ত্রী ফেঁসে যাচ্ছেন এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছেন সাকিব ওপিনিয়ন নামে একটি চ্যানেল। সেখানে সাকিব স্যার তিনি বলেছেন, আবেদের সাথে জড়িত পিএসসি চেয়ারম্যান। প্রশ্নপত্র ফাঁসের পক্ষে প্রধানমন্ত্রী সাফাই গিয়েছেন। দর্শক, তাহলে কি প্রধানমন্ত্রীও জড়িত? কারণ যেই লোকটাকে নিয়ে আবেদ আলী মুরব্বী মতো, যাকে নিয়ে বেশি সমালোচনা হচ্ছে, তাকে সহ অন্য অন্য মানুষকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে, কিন্তু তাকে নিয়ে কিন্তু বেশি আলোচনা হচ্ছে, কারণ সে আওয়ামী লীগের প্রার্থী, তার ছেলে ছাত্রলীগের কর্মী। দর্শক, তার জন্যই প্রধানমন্ত্রী সাফাই গেছে না। তো আমরা দেখব যে কিভাবে প্রধানমন্ত্রীকে ফাঁসিয়ে দিলেন তিনি। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত দেখে আসি। এ বিষয়ে আপনারা বিস্তারিত জানতে সম্পূর্ণ সংবাদের সাথে থাকার আহ্বান জানাচ্ছি। তো দর্শক, চলুন। গত ১২ বছরে বিসিএস সহ ৩০টা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এই খবরটা আমরা প্রত্যেকে জানি। ইতোমধ্যে অপরাধ তদন্ত বিভাগ অর্থাৎ সিআইডি প্রশ্ন ফাঁসের সাথে সংশ্লিষ্ট ১৭ জনকে গ্রেফতার করেছে, যাদের মধ্যে একজন গাড়ি চালক। এই গাড়ি চালক এবং তার ছেলের জীবনযাপন নিয়ে গত ২ দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সমালোচনা হয়েছে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে, এই গাড়ি চালক আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন উপজেলা পরিষদ নির্বাচনে, অর্থাৎ তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তার ছেলে ছাত্রলীগের নেতা। গ্রেফতারের পর ছাত্রলীগের পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার মানে আরেকবার প্রমাণিত হলো, সকল দুর্নীতিবাজ লুটপাটকারীদের অভয়ারণ্য হচ্ছে আওয়ামী লীগ। এটাই শেষ আশ্রয়স্থল। আপনি যদি দুর্নীতিবাজ হন, আপনি যদি লুটপাটকারী হন, আপনি যদি ডাকাত হন, চোর হন, তাহলে আপনাকে আওয়ামী লীগের সাথেই কানেকশন রাখতে হবে, কারণ সেটাই আসলে এই ধরনের এই চরিত্রের লোকদের আশ্রয়স্থল, এবং তাদেরকে কমিশন দিয়েই আপনাকে এই দুর্নীতি লুটপাট করে যেতে হবে। আমরা তো কখনো কখনো দেখেছি এই লুটপাটকারী দুর্নীতিবাজদের পক্ষে সরকার পর্যন্ত দাঁড়িয়ে গেছে, সরকারের মন্ত্রীরা পর্যন্ত দাঁড়িয়ে গেছে। কখনো কখনো প্রধানমন্ত্রীকেও দেখেছি আমরা এই ধরনের দুর্নীতির পক্ষে সাফাই গাইতে। এমনকি এই প্রশ্ন ফাঁস নিয়েও প্রধানমন্ত্রী এর আগে যে কথা বলেছেন, তাতে এই লোকদেরকে, প্রশ্ন ফাঁসকারীদেরকে এক ধরনের ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। তিনি বোঝাতে চেয়েছেন, প্রশ্ন ফাঁস হতেই পারে, এটা একটা আন্তর্জাতিক সমস্যা, সুতরাং বাংলাদেশে এটা হলে এত অবাক হবার কিছু নেই, এটা নিয়ে এত খোঁচাখুচি করবার কিছু নেই। আসবো এই জায়গাটাতে, প্রধানমন্ত্রী কিভাবে এই প্রশ্ন ফাঁসকারীদের এক ধরনের ইন্ডেমনিটি দিয়েছিলেন, তাদের পাশে দাঁড়িয়েছিলেন, তাদের পক্ষে সাফাই গিয়েছিলেন, সেই জায়গাটাতে আসবো। তার আগে একটু বিপিএসসির অবস্থানটা দেখি। বিপিএসসি প্রত্যাখ্যান করেছে এই অভিযোগ, যদিও এর মধ্যেই অপরাধ তদন্ত বিভাগ ১৭ জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে ২ জন উপপরিচালক আছেন বিপিএসসির, বাকিরা কর্মকর্তা কর্মচারী বিভিন্ন পর্যায়ের। তবে বিপিএসসি যে বিজ্ঞপ্তিটা দিয়ে এটা প্রত্যাখ্যান করেছে, এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে, সেই বিজ্ঞপ্তির মাধ্যমে তারা প্রমাণ করেছে যে এই প্রশ্ন ফাঁসের সাথে শুধুমাত্র এই কর্মকর্তা কর্মচারীরা না, বিপিএসসির চেয়ারম্যানও জড়িত, এবং বিপিএসসির এই ভর্তি প্রক্রিয়ার সাথে সরকারের যে কয়েকজন বিশিষ্টজন যুক্ত থাকেন, অন্যান্য যে সদস্য এবং কর্মকর্তারা যুক্ত থাকেন, তারাও জড়িত। তারা নিজেরাই তাদের বিজ্ঞপ্তির মাধ্যমে এটা প্রমাণ করেছে। এই জায়গাটা আমরা একটু দেখব। তারপর প্রধানমন্ত্রীর আলোচনায় যাব, প্রধানমন্ত্রী কীভাবে প্রশ্ন ফাঁসকারীদের পক্ষে দাঁড়িয়েছিলেন, এবং কেন আমি মনে করি যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে সসম্মানে ছেড়ে দেওয়া উচিত, কেন মনে করি সেই জায়গাটাতে আসব। প্রশ্ন ফাঁসের অভিযোগ প্রত্যাখ্যান করল বিপিএসসি। আমি পুরো বিজ্ঞপ্তিটা পড়ছি না। এখানে বলছে, গত এক যুগে বিসিএস সহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে চ্যানেল 24-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাস্তবতা হলো, গত ১২ বছরে বিপিএসসিতে অনুষ্ঠিত বিসিএস ক্যাডার ও নন ক্যাডার পরীক্ষা সম্পর্কে কোনো মহল থেকে কখনোই কোনো ধরনের অভিযোগ বা অনুযোগ ছিল না, বিধায় এটি প্রমাণিত যে
ওই সকল পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। এই সময় অনুষ্ঠিত বিসিএস ক্যাডার ও নন ক্যাডার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে নতুন করে কোনোরূপ অভিযোগ উত্থাপনের অবকাশ নেই। অথচ অপরাধ তদন্ত বিভাগ নিশ্চয়ই তদন্ত করেই তারা 17 জনকে গ্রেফতার করেছে। তার মানে বিপিএসসির এই বক্তব্য সিআইডির তদন্তকে প্রত্যাখ্যান করে, কিন্তু সিআইডি নিশ্চয়ই তথ্য প্রমাণ ছাড়া 17 জনকে গ্রেফতার করেনি। এবং চ্যানেল 24 যে অনুসন্ধানী প্রতিবেদনটা প্রকাশ করেছে তারাও যথেষ্ট তথ্য প্রমাণ ছাড়া এটা প্রকাশ করেনি, এবং সেই তথ্য প্রমাণের কথা তো তারা তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে। সুতরাং তাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ আছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই জায়গাটা আমরা একটু খেয়াল করি, গত শুক্রবার অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ রেলওয়ের নন ক্যাডার উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ওই দিন পরীক্ষা শুরুর 1 ঘন্টা আগে প্রতিবেদকের হোয়াটসঅ্যাপে আসে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। স্বচ্ছতা নিশ্চিতকরণ ও প্রশ্নপত্র ফাঁস রোধে প্রতিটি বিসিএস ক্যাডার পরীক্ষায় ন্যূনতম 6 সেট প্রশ্নপত্র এবং নন ক্যাডার পরীক্ষায় ন্যূনতম 4 সেট প্রশ্নপত্র প্রণয়ন করা হয়। কোন সেটে পরীক্ষা অনুষ্ঠিত হবে তা নির্ধারণ করতে পরীক্ষা শুরুর 30 থেকে 35 মিনিট পূর্বে লটারি করা হয়। বিসিএস ক্যাডার পরীক্ষার ক্ষেত্রে লটারির সময় দেশের প্রথিতযশা 2 জন নাগরিক, কমিশনের চেয়ারম্যান, দায়িত্বপ্রাপ্ত সদস্য ও পরীক্ষা সংশ্লিষ্ট সদস্য সহ কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত থাকেন। ইতোমধ্যেই দায়িত্বপ্রাপ্ত সদস্য এবং পরীক্ষা সংশ্লিষ্ট সদস্য সহ কর্মকর্তা কর্মচারীদের মধ্য থেকে 17 জনকে গ্রেফতার করা হয়েছে। সুতরাং তারা এই প্রশ্ন ফাঁসের সাথে জড়িত। এখন প্রশ্ন হচ্ছে, দেশের যে প্রথিতযশা 2 জন নাগরিক এবং কমিশনের চেয়ারম্যান উপস্থিত থেকেই লটারিটা করেন, বিপিএসসি তাদের এই বিজ্ঞপ্তির মাধ্যমে প্রমাণ করল এই 3 জনও, যদিও প্রথিতযশা এই 2 জন নাগরিক হয়তো বা এক এক পরীক্ষার সময় এক একজন, কিন্তু চেয়ারম্যান যখন যিনি থাকেন তিনি এখানে উপস্থিত থাকেন। সুতরাং যেহেতু প্রশ্নপত্র ফাঁস হয়েছে এটা নিশ্চিত, কারণ সিআইডি তদন্ত করেই 17 জনকে গ্রেফতার করেছে এবং চ্যানেল 24ও যথেষ্ট তথ্য প্রমাণ সহকারে প্রতিবেদনটা প্রকাশ করেছে। সুতরাং প্রশ্নপত্র যে ফাঁস হয়েছে, গত 12 বছরে বিসিএস সহ 30টা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এই ব্যাপারটা নিশ্চিত। এখন বিষয় হচ্ছে, যেহেতু সেট নির্ধারণের সময় 2 জন প্রথিতযশার নাগরিক, অবশ্যই সরকারের গুড বুকে থাকা 2 জন সিভিল সোসাইটির, সো কল্ড সিভিল সোসাইটির সদস্য এবং কমিশনের চেয়ারম্যান, বিপিএসসির চেয়ারম্যান সেখানে উপস্থিত থাকেন। তার মানে এরাও প্রশ্ন ফাঁসের সাথে জড়িত। এটা আমার কথা না, এটা কিন্তু বিপিএসসি তাদের বিজ্ঞপ্তির মাধ্যমেই প্রমাণ করলো। তাদের এই প্রক্রিয়াটাই এমন যে প্রশ্ন ফাঁস যদি করতে হয়, যে সেটের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেই সেটটা যদি জানাতে হয় তাহলে কমিশনের চেয়ারম্যান, 1 ঘন্টা আগে যদি জানাতে হয় তাহলে কমিশনের চেয়ারম্যান এবং যে 2 জন সরকারের গুড বুকে থাকা প্রথিতযশা দেশের নাগরিক উপস্থিত থাকেন এই লটারির সময়, তাদের সংশ্লিষ্টতা থাকতে হবে। তার মানে বিপিএসসির চেয়ারম্যান অবশ্যই এই প্রশ্ন ফাঁসের প্রক্রিয়ার সাথে জড়িত, সেটা বিপিএসসি নিজেই বিজ্ঞপ্তির মাধ্যমে প্রমাণ করল। তবে আমি মনে করি যে 17 জনকে গ্রেফতার করা হয়েছে এবং কমিশনের চেয়ারম্যান সহ অন্য যারাই এই প্রশ্ন ফাঁসের সাথে জড়িত তাদেরকে সসম্মানে মুক্তি দেওয়া উচিত, তাদের সসম্মানে ছেড়ে দেওয়া উচিত। কারণ প্রধানমন্ত্রী নিজেই প্রশ্ন ফাঁসের এই প্রক্রিয়াকে একরকম ইনডেমনিটি দিয়েছেন। তিনি কি বলেছিলেন আমরা একটু দেখি। প্রশ্ন ফাঁস আন্তর্জাতিক সমস্যা বলছেন প্রধানমন্ত্রী। প্রযুক্তির কারণে প্রশ্ন ফাঁস এখন আন্তর্জাতিক সমস্যা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রশ্নপত্র ফাঁসের সমস্যা শুধু আমাদের দেশেই নয়, অনেক উন্নত দেশেও কিন্তু এই সমস্যা দেখা দিচ্ছে। ডিজিটাল পদ্ধতির কুফল হিসেবে তা তাড়াতাড়ি ছড়িয়ে যায়। তার মানে এটা শুধুমাত্র আমাদের দেশের সমস্যা না, এটা আন্তর্জাতিক সমস্যা। সুতরাং এই সমস্যা থাকতেই পারে। প্রধানমন্ত্রী সে সময় বলেছিলেন এই সমস্যা থাকতেই পারে, সুতরাং প্রশ্ন ফাঁস নিয়ে খোঁচাখুচির কিছু নেই। এটা প্রধানমন্ত্রী নিজে বলেছেন। সে সময় প্রধানমন্ত্রী বলেছিলেন, এই প্রশ্নপত্র ফাঁস নতুন কোনো বিষয় নয়, যুগ যুগ ধরে হয়ে আসছে, কখনো প্রচার হয় কখনো প্রচার হয় না, এটা নিয়ে খোঁচাখুচি করার কিছু নেই। একটার পর একটা ইস্যু আসছে আমাদের সামনে, যে কেউ বলতে পারেন এই ইস্যুগুলো সামনে সরকারের দিক থেকে আনা হচ্ছে এবং সেটা মনে করার যৌক্তিক কারণও আছে। সেই ইস্যুগুলো আমাদের সামনে এনে, বিশেষ করে ভারত সফরে যা হয়েছে, ভারতের কাছে যে রেল করিডোর দেওয়া হয়েছে সেটা আমাদের সার্বভৌমত্বের জন্য সিরিয়াস হুমকি, এই আলোচনাগুলো কিছুটা পিছিয়ে দেওয়া গেছে হতে পারে। কিন্তু আমি আবার একটা কথা বলতে চাই, যে নিউজগুলো আমাদের সামনে আনা হচ্ছে
এগুলো আবার সরকার যে খুব কিছু গেইন করছে ওটাকে সরিয়ে দিয়ে নট নেসেসারিলি। গতকাল বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস সহ যে বিষয়গুলো নিয়ে আমাদের চারপাশে খবর এলো, এগুলো তো সরকারের খুব বড় ঝামেলা তৈরি করবে নৈতিকভাবে, এমনকি শুধু তাই না, প্রায়োগিকভাবে এসব প্রশ্ন তৈরি করছে। কারণ আমরা এই আলোচনাগুলো যদি করি তাহলে বুঝবে এটার ইম্প্যাক্টটা কত বড় হতে পারে, সেই আলোচনাটাই একটু করতে চাই। ইনফ্যাক্ট গতকালের আগের দিন, পরশু, চ্যানেল 24 একটা ভিডিও রিপোর্ট করেছে এবং সেটার যিনি মূল ব্যক্তি তিনি দাবি করেছেন যে এটা এক ধরনের টিজার। ওনারা খুব বিস্তারিত রিপোর্ট করবেন, তাদের অপরাধ বিষয়ক একটা প্রোগ্রাম আছে, সেটায় কয়েক কিস্তিতেও সেটা নাকি হতে পারে। সো আমরা অপেক্ষা করব। প্রাথমিকভাবে যে রিপোর্টটা হয়েছে, খুব বেশি ডকুমেন্ট আছে এর মধ্যে, আমরা সেটা বলবো না, খুব বেশি তথ্য প্রমাণসহ আমাদের সামনে এসছে তা বলবো না, কিন্তু তার সার কথা যেটা, সেটা হচ্ছে বিসিএস এর প্রিলি লিখিত সহ 30টা গুরুত্বপূর্ণ পরীক্ষার ক্যাডার নন ক্যাডার মিলিয়ে প্রশ্নপত্র ফাঁস হয়েছে এবং সেটা গত 1 যুগ থেকে হচ্ছে। তার মানে আমরা এই সরকার যতদিন ক্ষমতা আছে তার মেজর অংশটাতেই প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, এটা ক্লেম করা হয়েছে ওই ভিডিওতে। ওখানে একজন ব্যক্তির সাথে কথা বলা হয় যিনি এই প্রসেসটা খুব কাছ থেকে দেখেছেন। তিনি দেখেছেন কারা কিভাবে বিভিন্ন ক্যাডার এবং নন ক্যাডার পদে বিভিন্ন নিয়োগ নিশ্চিত করছেন, সেটা দেখেছেন। তারপর তারা একজন অফিস সহকারীর সাথে কথা বলেছেন যিনি বিসিএসের প্রিলির প্রশ্ন ফাঁস হয়েছে সেরকম সাক্ষ্য দিচ্ছেন, তিনি অন ক্যামেরা কথা বলেছেন। এরপর তারা এক ধরনের একটা ট্রিক করেন যার মাধ্যমে গত 5 জুলাই, আমি যদি ভুল না করি, 5 জুলাই যে রেলওয়ের একটা পরীক্ষা হয়েছে, আর 5 জুলাই রেলওয়েতে 516টি পদের জন্য একটা নিয়োগ পরীক্ষা হয়েছিল, সেটা যে ফাঁস হয়েছে সেটা তারা তাদের একজন ক্যান্ডিডেটকে তার মধ্যে অন্তর্ভুক্ত করে এবং তারা সেখানে স্ক্রিনে দেখান। আমি ভিডিওটা আসলে মন্তব্যে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন প্লিজ। সেটা দেখান যে পরীক্ষা শুরুর 1 ঘন্টা আগেই তাদের হোয়াটসঅ্যাপে সেই প্রশ্ন চলে আসে এবং এই প্রশ্ন থেকে 85 নম্বর আসে বলে জানিয়েছেন যে যাকে তারা ওই পরীক্ষার জন্য করেছেন। এবং যা করা হয় এসব প্রশ্ন ফাঁসের ক্ষেত্রে, এখানে হোক, মেডিকেলে হোক, অন্য যেখানেই হোক না কেন, আগেও যখন হয়েছে, আপনি প্রশ্ন ফাঁসের যারা এটার জন্য টাকা দেবে তাদেরকে আপনি একটা বিশেষ জায়গায় নিয়ে যান, সেই জায়গায় নিয়ে গিয়ে তাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে প্রস্তুত করেন। এখানেও ঠিক তাই হয়েছে এবং এরকম অনেকগুলো জায়গা আছে। এই ধরনের তথ্য দিয়ে একটা রিপোর্ট আমাদের সামনে এসছে। ইম্প্যাক্ট নিয়ে আমি পরে আসছি। এর সাথে সামনে আসলো যে একজন গাড়ি চালক যিনি পিএসসির চেয়ারম্যানের গাড়ির চালক ছিলেন, তার সম্পত্তি, তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচন করছেন, তার এলাকায় সম্পত্তি আছে, ঢাকায় আছে, কুয়াকাটায় তিনি হোটেল বানাচ্ছেন, এরকম আসছে। এবং তার চাইতে জরুরি কথাটা হচ্ছে এই ভদ্রলোকের বিভিন্ন ভঙ্গিতে নামাজ পড়ার ছবি, তার ছেলের যে ছাত্রলীগ করে বলাই বাহুল্য, তিনি বিভিন্ন জায়গায় জনসেবা করে বেড়াচ্ছেন, দামি গাড়ি হাঁকিয়ে বেড়াচ্ছেন, এই তথ্যগুলো আমাদের সামনে এসছে। সো আমরা প্রচুর কথাবার্তা বলছিলাম এবং ইদানিং যেটা হয়, নেটিজেনরা খুব দ্রুত অসাধারণভাবে অনেক তথ্য বের করে নিয়ে এসেছেনও। একটু অফ টপিক হলে আমাদের যারা ধর্মগুরু আছেন, যারা ধর্ম নিয়ে কথা বলেন, কেউ কেউ বলবেন যে একটা চোর বা ডাকাতের ধর্মীয় লেবাস, ধর্মীয় আচরণ দিয়ে ধর্মকে নিয়ে আলোচনা করা উচিত না। কিন্তু আমার কাছে প্রায় খুব মনে হয়, একটা বিখ্যাত কথা আছে না, প্যাট্রিয়টিজম ইজ দ্য লাস্ট রেফিউজ অফ এ স্কাউন্ড্রেল। আমি আওয়ামী লীগের লোকজনকে মধ্যে দেখি দেশপ্রেম নিয়ে আলাপ করে। এখন প্যাট্রিয়টিজমের সাথে আমার মনে হয় রিলিজিয়ানও আমাদের দেশে স্কাউন্ড্রেলদের লাস্ট রিফিউজ হচ্ছে কারো কারো। এই ভদ্রলোক যেভাবে ধর্মকে নিয়ে আচরণ করেছেন, লিখেছেন, বলেছেন প্রকাশ্যে, মানে আমরা অবাক হয়েছি। গাড়িতে নামাজ পড়ছেন সেটা ছবি তুলে দিয়েছে, প্লেনে নামাজ পড়ছেন সেটা তুলে দেওয়া হচ্ছে। আমাদের ধর্মগুরুরা এই ব্যাপারগুলো মনোযোগের সাথে বলা উচিত এবং লোকালি যাতে এই প্রতিবাদ তৈরি হয়। একটা লোক যিনি অসৎ উপার্জন করেন, যার স্বীকৃত বা জানা প্রফেশনের সাথে তার জীবনযাত্রা স্টাইল মিলবে না, সেই মানুষটারকে প্রশ্ন করা, তার ধর্মাচরণ এবং ধর্মের লেবাস ধরে মানুষের সামনে প্রতারণা করা, এগুলো প্রশ্নের মুখোমুখি হওয়া উচিত বলে মনে করি। এই ড্রাইভারের প্রসঙ্গে আসবো। এই ড্রাইভারের প্রসঙ্গ বলাতে হঠাৎ করে মনে পড়েছে হয়তো আমাদের অনেকেরই আরেক ড্রাইভারের কথা। 2020 সালে আব্দুল মালেক বলে
স্বাস্থ্য অধিদপ্তরের এক ড্রাইভার ছিলেন, তার 100 কোটি টাকার সম্পদ। তার সম্পদ ছিল 2টি বিলাসবহুল বাড়িতে, 24টি ফ্ল্যাট, একই স্থানে অন্তত 12 কাঠার, এটা তুরাগে 7 তলার 2টি বিলাসবহুল বাড়িতে 12 কাঠা কয়েকটি প্লট ছাড়া হাতিরপুলে নির্মাণাধীন 10 তলা ভবনের মালিক তিনি। তাহলে ড্রাইভাররা এত ধনী হয়ে ওঠে, এত ধনী কেন হয়ে ওঠে? এবং আমরা এই প্রশ্ন যৌক্তিকভাবে খোঁজার চেষ্টা করা উচিত হবে, ড্রাইভাররা কার গাড়ি চালাতেন? স্বাস্থ্য অধিদপ্তরে যিনি ছিলেন তিনি বিভিন্ন গাড়ি চালাতেন, কিন্তু যিনি এই প্রশ্ন ফাঁসের ছাড়তে জড়িত তিনি চালাতেন পিএসসি চেয়ারম্যানের গাড়ি। আমি নিশ্চিত নই, কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় অনেককে আনতে দেখেছি। তিনি সাবেক চেয়ারম্যান জনাব সাদিক, তার গাড়ি চালক ছিলেন। আমরা অনেক বেশি গাড়ি চালকদের নিয়ে কথা বলি, কার গাড়ি চালাতেন সেটাও যদি সঠিক হয়ে থাকে, যদি এটা তথ্য সঠিক নাও হয়ে থাকে, আমরা এটুকু তথ্য মাথায় রাখবো, জনাব সাদিক মনোনয়ন পেয়েছেন এবার ডামি সংসদের নির্বাচনে, এবং ডামি নির্বাচনে উনি সংসদে এসছেন। একজন পিএসসি চেয়ারম্যান সংসদে মনোনয়ন পাচ্ছেন। আমি তখনও, যখন আমাকে মনোনয়ন নিয়ে কথা বলা হচ্ছিল, আমি তখন কিন্তু ডক্টর সাদিকের কথা অনেকগুলো টিভি টক শোতেও বলেছি, যে তাকে দেয়া না একটা ক্লিয়ার ইন্ডিকেশন আমাদের সামনে দেয়। তিনি সরকারের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন দলীয় ক্যাডার এবং লোকজনকে সরকারি চাকরিতে ঢোকানোর ক্ষেত্রে। আমার তাই মনে হয়েছে, আমি তাই বলেছি, এবং এখানেও তাই। আর যদি ওনার ড্রাইভার উনি হয়ে থাকে, তাদের যোগসূত্র খুঁজলে পাওয়া যেতেও পারে। আমি আবারও বলছি, আমি নিশ্চিত নই, কিন্তু আমি এরকম একটা তথ্য দেখেছি বলে বলছি। এবার পরবর্তীতে গতকাল সন্ধ্যার দিকে খবর আসলো, হঠাৎ করে যিনি এই প্রশ্ন ফাঁস করেছেন তার নাম হচ্ছে আবেদ আলী, তার ছেলে সোহানুর। তো দর্শক, দেখলেন খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এই বিষয়ে আপনি কি বলতে চান, আপনার নিজস্ব মতামত কি, অবশ্যই আমাদের কমেন্টে এখন জানাতে পারেন। দর্শক, দেখলেন জাহিদ স্যারের মুখ থেকে একটা প্রতিবেদন। এই ছাগলকাণ্ডর পর যে কোনো ভাবে কোটা আন্দোলন চলে আসলো। ছাগলকাণ্ড কিন্তু একটু আড়াল হয়ে গিয়েছিল। এবার কি কোটা আন্দোলন ঢাকা দেওয়ার জন্য কি এই আবেদ বা বিসিএস এর প্রশ্নপত্র ফাঁস সামনে আসলো, নাকি ভারতীয় ট্রেন যে ইস্যু চলছিল ট্রেন নিয়ে, সেই ইস্যু ঢাকা দেওয়ার জন্য এসব কোটা বিরোধী আন্দোলন বা এই যে বিসিএস এর যে পরীক্ষা, এগুলো সামনে আনা হলো? কি বলতে চান আপনারা, যে এর ভিতর কোনো রাজনৈতিক চালবাল ঘুরে বেড়াচ্ছে কিনা, অবশ্যই আমাদের জানান। তো এক একজন এক এক রকম কমেন্ট করছেন, আমরা দেখেছি। এ বিষয়ে আপনি কি বলতে চান, আপনার নিজস্ব মতামত কি জানতে পারেন। ইতিমধ্যে ব্যারিস্টার সুমন একটা লাইভ করেছিলেন টিভি টক শোতে, সেখানে তিনি বলেছেন যে আমি মাঝে মাঝে ওসি সাহেবদের কাছে গিয়ে অবাক হয়ে যায়, তারা ইংলিশ লিখতে পারে না, তাহলে তারা এই বিসিএস ক্যাডার তারা কিভাবে হন, মানে টিওনোদের কাছে যায় যখন। তো এবার তিনি শিওর হয়ে গেছে যে এরা হয়তোবা অনেকেই চোরাই ভাবে বিসিএস পাস করেছেন। তো দর্শক, এই বিষয়ে আপনার কি মন্তব্য, অবশ্যই আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। আর হ্যাঁ, পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে